স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা স্মরণ করা হলো মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ সমৃদ্ধশালী হবে জানালেন উপদেষ্টারা। ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে গড়তে হবে ঐকমত্য। নতুন বাংলাদেশে আরো সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। বঞ্চনার বিরুদ্ধে লড়াই ছিল মুক্তিযুদ্ধের মূল শক্তি। তরুণ প্রজন্ম প্রকৃত ইতিহাস জানলে সফল হবে মুক্তি সংগ্রাম মনে করেন সাধারণ মানুষ। আমরা গরিব মানুষ, আমরা ঘর ভাড়া দেই, কারেন্ট বিল দেই, বুঝেন না, খাওয়া আমাকে হয় না। আমরা চাই সবসময় দেশটা ভালো থাকুক, সুন্দর থাকুক, সবাই ভালোভাবে চলাফেরা করুক, সবাই মত প্রকাশের স্বাধীনতা পাক। স্বাধীনতার ৫৩ বছর অতিক্রান্ত হলেও আমাদের প্রত্যাশিত যে আকাঙ্ক্ষা সেটা এখনো পূরণ হয়নি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আবারও খোলাসা করলেন প্রধান উপদেষ্টা। বললেন, ভোট এগিয়ে আসার সাথে দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য। আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই যাত্রায় চাপ বাড়ছে মহাসড়কে। টঙ্গী সহ বিভিন্ন পয়েন্টে যত্রতত্র ওঠানামায় দেখা দিচ্ছে জটলা, যানজট বৃদ্ধির শঙ্কা। মোটামুটি চাপ আছে রাস্তায়, তবে এখনো ঈদের যে চাপটা আছে এখনো পড়ে। হালকা পাতলা তো জ্যাম থাকবে, ঈদের সিজন তো। প্যাসেঞ্জার মোটামুটি আল্লাহর রহমতে এখন কম, আল্লাহর রহমতে ২-১ দিন পর আর কি বাড়বো। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, সেই সাথে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। ৫৪ পেরিয়ে ৫৫ বছরে পা দিল বাংলাদেশ। ১৯৭১ সালের এই দিনে দেশের মুক্তিকামী আপামর জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দেশ মাতৃকাকে পরাধীনতা শৃঙ্খল মুক্ত করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। দিনটি স্মরণে ২৬শে মার্চ সকালে ঢাকা সহ সারা দেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্মৃতির মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। কিছুক্ষণ পরই অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন শহীদ বেদিতে। এরপর উপস্থিত উপদেষ্টা এবং বিদেশি কূটনীতিকদের সাথে কুশল বিনিময় করেন তিনি। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। জাতির সূর্য সন্তানদের প্রতি আরও শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তার সাথে ছিলেন অন্যান্য বিচারপতিরা। এরপরই ৩ বাহিনীর প্রধান, সরকারের বিভিন্ন উপদেষ্টারা শ্রদ্ধা জানান। পরে মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহতরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণের জন্য খুলে দেয়া হয় স্মৃতিসৌধ। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ সুখী ও সমৃদ্ধশালী হবে।
ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে গড়তে হবে ঐক্যমত্য। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, প্রতিদিন নতুন করে দেশ গড়ার কথা ভাবতে হবে সবাইকে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, এগিয়ে যাওয়ার পথে চ্যালেঞ্জ থাকবেই। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেয়া হবে নির্বাচন। জানান, 24-এর গণহত্যার বিচার সরকারের অন্যতম উদ্দেশ্য। বলেন, জনগণের আস্থা অর্জন করেই এগিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, শুধু দেশ স্বাধীন করলেই হবে না, জনগণকে ভোগ করতে দিতে হবে সেই স্বাধীনতা। বলেন, ৭১-এর স্বাধীনতাকে রক্ষা করেছে 24-এর গণ অভ্যুত্থান। প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশে আরো শক্তি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরো বাড়ে, আর সাথে সাথে বাংলাদেশ সুখী সমৃদ্ধ। নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে, সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। 24 সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং 24-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে 24। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই জাতীয় স্মৃতিসৌধে। সেখানে আমার সহকর্মীরা রয়েছেন। শুরুতেই যাব সুমাইয়া ঐশীর কাছে। ঐশী, স্মৃতিসৌধে এখন কারা কারা শ্রদ্ধা জানাচ্ছেন, কি আনুষ্ঠানিকতা রয়েছে সেখানে, জানাবেন বিস্তারিত। ঐশী। শাওন, স্মৃতিসৌধে এখন বিভিন্ন অঙ্গ সংগঠন শ্রদ্ধা জানাচ্ছেন। কিছুক্ষণ আগে ঢাকা জেলা দল এবং এরপরে সাভার থানার ছাত্রদল শ্রদ্ধা জানিয়েছে, এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অঙ্গ সংগঠন বিএনপির তারা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছে। এবং সকাল থেকে, এর আগে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ছোট ছোট যে সংগঠনগুলো রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও কিছুক্ষণ আগে শ্রদ্ধা জানানো হয়েছে। এবং এইভাবেই কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠন বিএনপির, সেই সঙ্গে বিভিন্ন দলের পক্ষ থেকে, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। এবং সকাল থেকে সাধারণ জনগণেরও প্রচুর ঢল নেমেছিল জাতীয় স্মৃতিসৌধে, এবং সেখানে কিন্তু আমরা দেখছি এখনও প্রচুর মানুষ, যত বেলা বাড়ছে ততই কিন্তু মানুষ স্মৃতিসৌধে আসছেন শ্রদ্ধা জানানোর জন্য। এবং আমরা যেমনটি সকাল থেকে দেখেছি যে যখন প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করছিলেন, তখন সাধারণ জনগণের জন্য প্রধান যে ফটক সেটি বন্ধ ছিল। তখনও কিন্তু প্রধান ফটকের বাইরে প্রচুর সাধারণ মানুষ ভিড় করেছিলেন, তারা শ্রদ্ধা জানানোর জন্য তারা অপেক্ষা করছিলেন। তাদের চোখে এই শ্রদ্ধা জানানোর যে অপেক্ষা, শ্রদ্ধা জানানোর জন্য যে অপেক্ষা, সেটি কিন্তু আমরা দেখেছিলাম। তারা কিন্তু বলছিলেন যে জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের রক্তের বিনিময়ে একটি স্বাধীন দেশ রচিত হয়েছে, যাদের রক্তের বিনিময়ে মানচিত্রে একটি নতুন দেশ বাংলাদেশ রচিত হয়েছে, যাদের রক্তের বিনিময়ে পাকিস্তান বাহিনীর বা পাকিস্তানের যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যেই নিপীড়ন চলেছে দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের প্রতি, সেটি কিন্তু যে তার যে জবাব, সেই জবাব বাংলাদেশ দিতে পেরেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের রক্তের বিনিময়ে, তাদের আত্মত্যাগের বিনিময়ে। আর তাদেরকেই শ্রদ্ধা জানাতে পেরে আসলে সাধারণ জনগণ নিজেকে ধন্য মনে করছেন। এবং তারা কিন্তু বলছেন যে একদম প্রথম প্রহরে উপস্থিত হয়ে গিয়েছেন তারা। প্রচুর মানুষ ছিল তখন স্মৃতিসৌধের বাইরে। আমরা দেখেছিলাম তখন প্রচুর মানুষ অপেক্ষা করছিলেন। এবং বাংলাদেশের মানুষের মধ্যে যেই স্পৃহা, বাংলাদেশের জন্য কিছু করতে পারা, বাংলাদেশের মানুষের যেই ভালোবাসা দেশের একখণ্ড মানচিত্রের প্রতি, সেটি কিন্তু বারবার প্রকাশিত হয়ে আসে। এবং আমরা দেখেছি প্রতিবারই দেখেছি যে বাংলাদেশের মানুষ
বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতার প্রতি যে কোনো রকম আঘাত আসলেই মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েন। তারা কিন্তু নিজের রক্তের বিনিময়ে হলেও, নিজের আত্মত্যাগের বিনিময়ে হলেও বাংলাদেশের উপর বিন্দুমাত্র আঁচ যেন না লাগে সেই প্রচেষ্টায় কিন্তু বারংবার বাংলাদেশের মানুষ করে এসেছেন। এবং এই যে স্মৃতিসৌধে আমরা শ্রদ্ধা নিবেদন করি প্রতিবার, বাংলাদেশের মানুষ যেই শ্রদ্ধা নিবেদন করে, ঐশী আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আবারও আসবো আপনার কাছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিএনপির নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে এখন কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি মির্জা আব্বাসের বক্তব্যে। ৫৪ বছর পরেও আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদটা মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম, এখন আমরা নতুন করে পেয়েছি ৫ তারিখের পরে। আমি স্বাধীনতার ৭১-এর যে বীর শহীদ যারা নিজেদের জীবনে প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন, রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা অর্জন করে দিয়েছিলাম, তাদের স্মরণ করছি। তাদের পরিবর্গ যারা এখনও বেঁচে আছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং আজকের এই দিনে আমি দেশবাসীকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমরা এই মাত্র কিছুদিন আগে ৫ই আগস্ট, জুলাই আগস্টের মধ্যে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে আমরা স্বৈরাচারকে তাড়িয়ে নতুন একটা আস্বাদ পেয়েছি। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা। আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ ৭১-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চায়। আমি বলবো যে তারা যেন একটু নিবৃত্ত থাকে, এই স্বাধীনতা দিবসে যেন সম্মান জানায় এবং সম্মান করে। তো আজকে এই দিনে আমি আর বেশি কিছু বলবো না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের দোয়া চাইব এবং এই স্বাধীনতাকে যাতে আমরা ধরে রাখতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই স্বাধীনতা ধরে রাখতে পারে, এই জন্য আল্লাহ করুণাময় আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া কামনা করব। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। নির্বাচন নিয়ে আপনাদের এই তারিখের আগে এবং ৫ তারিখের পরে দলগুলোর মধ্যে ঐক্যটা ছিল, কিছুটা অনৈক্য দেখা যাচ্ছে, আপনি কি সেটা মনে করেন? অনৈক্য কিছু নাই, স্বার্থের সংঘাত আছে। প্রত্যেকটা দলের যার যার একটা ইথিক্যাল জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে, যার যার মতাদর্শ থেকে তারা একটা কথাবার্তা বলে যাচ্ছে। এটা অনৈক্য আমি বলবো না, তবে যদি অনৈক্য কেউ বলে, এটাকে আমি এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে, এখানে কোনো ভুল নেই। এখন দলীয় আদর্শের ভিত্তিতে হয়তো আমরা আলাদা আলাদা কথা বলতেছি, বিভিন্ন রকম কথা বলতেছি, হতে পারে, কিন্তু যখন প্রয়োজন আসবে তখন কিন্তু বাংলা এক হয়ে যাবে স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে। সবাইকে ধন্যবাদ। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? আপনারা দাবি জানাচ্ছেন ডিসেম্বরের মধ্যে। আরে ভাই, দেশের প্রধান উপদেষ্টা উনি বলেছেন ডিসেম্বর নির্বাচন হবে, আমরা সেখানে বিশ্বাসটা রাখতে চাই। এখানে আমরা আমাদের বিশ্বাসের পরিবর্তন করতে চাই না। সময় আসুক, দেখা যাবে তখন। দর্শক, আমরা মির্জা আব্বাসের বক্তব্য শুনছিলাম সরাসরি জাতীয় স্মৃতিসৌধ থেকে। দর্শক, আমাদের আরেক সহকর্মী আহমেদ রেজাও আছেন জাতীয় স্মৃতিসৌধে। এবার একটু তার কাছে যাব। রেজা, শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ কি বলছেন? নিশ্চয়ই কথা হয়েছে তাদের সঙ্গে আপনার। আরেকটু জানতে চাই, জুলাই অভ্যুত্থানে তাদের আগামীর প্রত্যাশা কি?
শাওন, ৫৫তম স্বাধীনতা দিবস, বাংলাদেশের স্বাধীনতা দিবস, বাংলার মানুষের স্বাধীনতা দিবস, এবং তারা এখানে এসে সেই যে স্বাধীনতা প্রকাশের ভঙ্গিটা, স্বাধীনতা প্রকাশের যে ধরনটা, সেটি আসলে বিভিন্নভাবে জানান দিচ্ছেন। তারা তাদের জানান দিচ্ছেন তাদের কথায়, তাদের ভঙ্গিতে, বিভিন্নভাবে। অর্থাৎ এই স্বাধীনতাটা কিন্তু অনেক গর্বের, এই স্বাধীনতাটা অনেক যত্নের, এবং সেটি আসলে রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সেই প্রত্যাশা, সেই বাক্যের কথাই কিন্তু সকলে এসে জানিয়েছেন। এবং আপনি জানেন যে সকালবেলা থেকেই কিন্তু যেই আনুষ্ঠানিকতা চলছে, মূলত ফুল দেয়া বা শ্রদ্ধা জানানোর পর্ব, সেটি কিন্তু এখনো নিরবিচ্ছিন্নভাবে চলছে। এখন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তারা এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন জাতীয় স্মৃতিসৌধে। মূলত এই মুহূর্তে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা এসে শ্রদ্ধা নিবেদন করছেন জাতীয় স্মৃতিসৌধে এসে, এবং তারপরও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনেকেই এখনো অপেক্ষমান রয়েছে, এবং অনেক মানুষ কিন্তু এখনো দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন জাতীয় স্মৃতিসৌধে এসে এই শ্রদ্ধার্ঘ অর্পণের জন্য। এবং একটু আগেই আপনি যেমনটি বলছিলেন যে তাদের সাথে আসলে যে কথাটা, সেখানে বলছিলেন যে ঐক্যবদ্ধ প্রয়াসের কথা, অর্থাৎ ২০২৪ সালে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, সেটিকে ধরে রাখতে এবং ক্রমবর্ধমান বাংলাদেশকে আরো বেশি সামনে নিয়ে যেতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন, সেটি কিন্তু তারা বারংবার বলছেন। তবে এখনো কিছু সংকটের কথা অনেকেই উল্লেখ করেছেন, বিশেষ করে সামাজিক সংকট তো রয়েছে, রাজনৈতিক সংকট এবং নিরাপত্তাজনিত যে সংকটগুলো রয়েছে, সেই সংকটগুলো নিরসনের জন্য, সেই সংকটগুলো আরো দূরীভূত করবার জন্য কিভাবে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে সকলে সেই কাজগুলো নিমগ্নভাবে করতে পারে, সেটি কিন্তু একটি বার্তা দিয়েছে। একই সাথে অনেকেই বলছিলেন যে আগামী এই স্বাধীনতা দিবসে তাদের প্রত্যাশার জায়গাটি হচ্ছে যে সামনে একটি সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে মানুষ আসলে তাদের গণতান্ত্রিক যে প্রক্রিয়া, গণতান্ত্রিক যে অধিকার, সেটি আসলে তারা সম্পন্ন করতে পারবেন, বা কিংবা তাদের সেই অধিকার বোধটুকু খাটাতে পারবেন। ফলে নানা মত রয়েছে, নানা ভিন্ন মত রয়েছে, এবং সেই মতগুলোকে একসাথে যদি করা যায় তাহলে বাংলাদেশের সমীকরণটা আসলে বিশাল হবে, এবং সেটি দিন শেষে বাংলাদেশেরই প্রাপ্তি। কেননা সকল মন্তব্যগুলো, সকল মতামতগুলো, সেগুলো সবগুলোই হচ্ছে ইতিবাচক, অর্থাৎ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধে এসে এই যে মিলন মেলা, সেই মিলন মেলাটুকু আসলে বাংলাদেশের, সেই মিলন মেলাটুকু বাংলার মানুষের। শুধুমাত্র কিন্তু ঢাকা নয়, এই মিলন মেলা কিন্তু পরিসর বেড়েছে, ব্যাপ্তি বেড়েছে পুরো বাংলাদেশ জুড়ে। যে আমরা ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ জুড়েই কিন্তু স্বাধীনতার যে মুক্তির যে স্বাদ, স্বাধীনতার যে স্বাদ, সেটি নিয়ে কিন্তু এখানে যারা এসেছেন বা যারা আসছেন, যারা সামিল হচ্ছেন, যেই সারথীরা, তারা প্রত্যেকেই কথা বলছেন, এবং তারা এটুকুও বলতে চান দিন শেষে বাংলাদেশের ভালোর জন্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তাদের একাত্তা এবং ঐক্যবদ্ধভাবে প্রয়াসটা চালিয়ে যেতে হবে। আমরা দেখেছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন একই সাথে আমরা দেখেছি যে নতুন প্রজন্মের যারা রয়েছেন তাদেরকেও নিয়ে আসা হয়েছে। ফলে এই যে প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে যে দায়িত্ববোধের জায়গাটুকু, নতুন বাংলার যে গৌরবর্ণ ইতিহাসের কথা জানিয়ে দেওয়ার প্রয়াসটুকু, সেটাও কিন্তু নির্বাচন রয়েছে। আমরা এখনো কার্যক্রম চলছে, দিনভর সেই কার্যক্রম চলবে, সেখানে আপনাদের সবাইকে সংযুক্ত রাখবো। শাওন, অনেক ধন্যবাদ রেজা আপনাকে। বঞ্চনার বিরুদ্ধে লড়াই ছিল মুক্তিযুদ্ধের মূল শক্তি। স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাসের সাথে তরুণ প্রজন্মের মেলবন্ধন শক্ত হলে সফল হবে মুক্তির সংগ্রাম, দূর হবে অনিয়ম দুর্নীতি, এমন প্রত্যাশা সাধারণ মানুষ এবং বিশিষ্টজনের। তানভীর মোর্শেদ ও লুৎফর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাসেল আহমেদ। বারন্ত উচ্ছলতা কোনো বঞ্চনার আঘাতে জর্জরিত হবে না, দাবি ছিল স্বাধীনতার। উই পোকার মতো মধ্যস্বত্বভোগীর ছোবল পড়বে না ফসলের মাঠে। নিদারুণ কষ্টের ন্যায্য বিনিময় শেষে তৃপ্তির ঢেকুর তুলে বাড়ি ফিরবেন সাধারণ কৃষক। প্রত্যাশা ছিল স্বাধীনতার। মনে করেন যে আমরা কপি বুনছি এই বছর, ওই যে নিশ্চয় কপি বুনতে ফ্লোরিশন জায়গা ৩৫০০ টাকা চারা দিয়ে আনছিলাম, পরে এই কপি বেশি ২০০ টাকা মন, ১৫০ টাকা মন। আমরা যদি কিনা বাজার ভালো পাই, আমাকে কাছে থেকে যদি তারা খুব ভালো দাম দিয়ে কিনে নেয়, তাহলে আমাকে সুবিধা হয়ে যায়। কাঠফাটা রোদে শ্রমিকের ঘাম শরীরে শুকায়, মজুরি ছাপিয়ে লাগছে মূল্যস্ফীতির ঘা। অনিশ্চিত ভবিষ্যতেও কেবল শ্রমযুদ্ধ চালিয়ে যাবে অবিরত, এমন দুঃস্বপ্ন ছিল কি স্বাধীনতার?
টেরু আমরা গরিব মানুষ, আমরা ঘর ভাড়া দেই, কারেন্ট বিল দেই, বুঝেন না, খাওয়া আমাকে হয় না এই টাকায়, তাও আমরা চলি। এই কাজ করে জমান যায়, বুঝেন 200 টাকার কাজ করে তো জমান যায় না। 71 সনের এই দিনেই আমাদের মহান স্বাধীনতা ঘোষণা হয়েছিল। কিংবা জাতি গঠনের যে শিক্ষক অ আ ক খ থেকে বীজগণিতের সমীকরণ মেলান, শেখান নিউটনের সূত্র। জীবনের মৌলিক চাহিদা পূরণ করতে কি তার হিমশিম খাওয়ার কথা? মুখে বলি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক হলো জাতি গঠনের কারিগর, কিন্তু এই দেশের শিক্ষকরা এত অবহেলিত। স্বাধীনতার 53 বছর অতিক্রান্ত হলেও আমাদের প্রত্যাশিত যে আকাঙ্ক্ষা সেটা এখনো পূরণ হয়নি। স্বাধীনতাকামী বাঙালির স্বপ্ন ছিল বঞ্চনা নয়, চাকরিতে নিয়োগ হবে মেধার ভিত্তিতে। অথচ স্বাধীনতার 53 বছর পরেও চাকরিতে নিয়োগের স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবিতে রাজপথে প্রাণ দিতে হলো হাজারো মানুষকে। চোখ হাত পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন আরও কয়েক হাজার। মুক্তি যে বিষয়টা সেটা এখনো হয়নি। আমরা আওয়ামী লীগকে ভাগিয়েছি ঠিকই, আমরা চাই সবসময় দেশটা ভালো থাকুক, সুন্দর থাকুক, সবাই ভালোভাবে চলাফেরা করুক, সবাই মত প্রকাশের স্বাধীনতা পাক, বুক ফুলে চলতে পারুক। প্রতিদিনকার স্বপ্ন পূরণের তাড়না, বঞ্চনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছিল মুক্তিযুদ্ধের মূল শক্তি। অথচ লড়াইটা এখনও থামেনি। 53 বছরের বৈধ অবৈধ সরকার, দুর্নীতিবাজ কর্মকর্তার কালো হাত সরানো যায়নি। রাষ্ট্র বাঁচাতে তবে কি করণীয় সাধারণ ভোটার তথা সমাজের? মুক্তিযুদ্ধের প্রজন্ম তো অপসৃয়মান, তারা তো ক্রমেই তাদের সংখ্যাটা কমে যাচ্ছে, সংখ্যা বাড়ছে হচ্ছে নতুন প্রজন্মের। তরুণরাই আজকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। তাদের সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের চেতনার একটা সম্পৃক্তি প্রয়োজন। সেই সম্পৃক্তি জানা বোঝা, আর জানা বোঝার মধ্য দিয়ে সেই দরদটা তৈরি হওয়া, আর সেই দরদ থেকে দায়িত্ববোধটা তৈরি হওয়া। দৈনন্দিন জীবনেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণা, তবেই অর্জিত হবে স্বাধীনতা, এমন মত সবার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে সারা দেশেই চলছে নানা আয়োজন। অন্তরের সবটুকু ভালোবাসা নিংড়ে স্মরণ করা হচ্ছে ৭১-এর বীর সেনানীদের। এ পর্যায়ে একটু খুলনায় যেতে চাই, সেখানে আছেন প্রবীর বিশ্বাস। প্রবীর, আজকের কার্যক্রম সম্পর্কে জানতে চাই, এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে? নানা আনুষ্ঠানিকতা রয়েছে সারাদিন শাওন। সকালে যেখানে আমরা রয়েছি সেটা হচ্ছে গল্লামারী স্মৃতিসৌধ, এবং সূর্যোদয়ের সাথে সাথে এখানের যে শহীদ বেদি রয়েছে সেই বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে সব শ্রেণী পেশার মানুষ। এবং প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেছে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা খুলনা জেলা এবং মহানগর ইউনিট, তারপর বিভাগীয় প্রশাসন, খুলনা মেট্রোপলিটন পুলিশ, ডিআইজি খুলনা রেঞ্জ, খুলনা জেলা প্রশাসন, পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক এবং সাংস্কৃতিক যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তারাও একে একে শ্রদ্ধা নিবেদন করেছে। এখন শ্রদ্ধা নিবেদন করছে অফিসার্স কল্যাণ পরিষদ খুলনা বিশ্ববিদ্যালয়, আমরা দেখতে পাচ্ছি। এবং কিছু সময় আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য সহ অন্যরা শ্রদ্ধা নিবেদন করেছেন। অর্থাৎ যেটি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। এর পরপরই সকাল 9টায় জেলা স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করবে এবং সেখানে শিক্ষার্থী সমাবেশ এবং শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এরপর বেলা 11টায় রয়েছে শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সম্মাননায়। এছাড়া বিভিন্ন জায়গায় বিশেষ খাবার পরিবেশন, বিশেষ দোয়া ব্যবস্থা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনাতে প্রতিবারের মতো এবারও স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। এবং যারা এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন তারা বলেছেন যে এই দেশ সকলে মিলে সামনের দিকে এগোবে, যেভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল সকলে মিলে, একইভাবে সকলে মিলে আগামীতেও এই দেশ গঠন করবে। শাওন, নিশ্চয়ই সেই প্রত্যাশা সবার। অনেক ধন্যবাদ প্রবীর আপনাকে। এবার একটু সিলেটের খবর জেনে আসতে চাই, সঙ্গে আছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, স্মৃতিসৌধ প্রাঙ্গণে সকাল থেকে কি কি কর্মসূচি চলছে জানাবেন আমাদের। শাওন, ইতিমধ্যে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার যে স্মৃতিস্তম্ভ রয়েছে সেটি ফুলে ফুলে ভরে উঠেছে। আমরা দেখেছি যে সূর্য উদয়ের সাথে সাথেই সিলেটের যে শহীদ মিনার সেখানে
সর্বস্তরের মানুষ তারা ৭১-এর যারা শহীদরা হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ শুরু করেন। মূলত সিলেটের যারা বীর মুক্তিযোদ্ধারা আছেন তারাই প্রথমে আসলে এই যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ সেই অর্পণটি শুরু করেন। এরপরে বিভাগীয় কমিশন অর্থাৎ প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পাশাপাশি আমরা দেখেছি যে সিলেটের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ তারা এভাবেই আসছেন এবং তারা তাদের যে শ্রদ্ধাঞ্জলি ৭১-এর যে শহীদরা আছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এখানে তাদের যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে যাচ্ছেন। এর বাইরে আমরা দেখেছি যে সকাল ৯টায় সিলেটের যে জেলা স্টেডিয়াম সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ রয়েছে। এর বাইরে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা আছেন তাদের হচ্ছে যে সম্মাননা প্রদান করবে জেলা প্রশাসন। এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকেই নিজ নিজ কর্মসূচি তারা আসলে রয়েছে দিনব্যাপী। আর শহীদ মিনার যারা আসেন তারা প্রত্যেকেই বলছেন বাংলাদেশের যে এগিয়ে যাওয়ার যে যাত্রা সেই যাত্রায় সকল মানুষ সকল মত পথের মানুষ একত্রে যাতে এগিয়ে যান সেই প্রত্যাশাটুকুই তারা আসলে রাখছেন। নাবিল, ধন্যবাদ আপনাকে। এবার যাব রাজশাহীতে, সঙ্গে আছেন তারেক মাহমুদ। তারেক, একইভাবে জানতে চাই শহীদদের শ্রদ্ধা জানাতে জনসাধারণের ভিড় কেমন দেখছেন, এই মুহূর্তে কি কর্মসূচি চলছে? কার্যক্রম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু লোক সমাগম অনেকটা বেশি থাকলেও এবছর অনেকটাই ভাটা পড়েছে। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজে অন্যান্যবার যেমন লোকের যে ঢল নামে সেটি কিন্তু এবার অনেকটাই কম। তবে কিছু কিছু সংগঠনের পক্ষ থেকে, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা জানানোর যে কার্যক্রম সেটি হয়েছে এবং সেই সাথে সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ সহ সকল জায়গাতেই আমি যতটুকু দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনেকে আসছেন, এসে কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন। এবং সকাল ৯টায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে এবং সুবিধা মতো কিন্তু মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান সেটিও হবে। এবং রাজশাহীর বিভিন্ন জায়গায় দেশের উন্নয়ন অগ্রগতি কামনা করে বিশেষ করে মসজিদ মাদ্রাসায় কিন্তু বিশেষ দোয়ার প্রার্থনা এবং এই মন্দিরে কিন্তু প্রার্থনার যে করার যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি রয়েছে। এবং সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজে অন্য বছর যেমনভাবে জাঁকজমকপূর্ণভাবে কিন্তু শ্রদ্ধা জানানোর যে কার্যক্রম সেটি কিন্তু এবছর অনেকটাই কম, এবছর অনেকটা ভাটা পড়েছে বলা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। এবছরের ডিসেম্বর থেকে 2026-এর জুনের মধ্যে হতে যাচ্ছে নির্বাচন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আবারও বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। প্রধান উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য আর সবার স্বাক্ষরেই তৈরি হবে জুলাই সনদ। প্রিয় দেশবাসী, স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। ৩৫ মিনিটের ভাষণে সরকারের ৮ মাসের কর্মকাণ্ড তুলে ধরেন, দেন সামনের দিনের দিক নির্দেশনা। সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, এবছর ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। কারা এসব করছে এর ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা। বলেন, গুজব রোধে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের যেন এক মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। ঐকমত্য কমিশনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলো যে ইস্যুতে একমত হবে তাদের স্বাক্ষরে জুলাই চার্টার বা সনদ তৈরির কথা জানান প্রধান উপদেষ্টা। ঐকমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ
এখন চলমান আছে। কমিশনের লক্ষ্য যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা। যে সকল দল এতে একমত হয়েছেন তাদের স্বাক্ষর নেওয়া, এই তালিকাটাই হবে জুলাই চার্টার। জাতির উদ্দেশ্যে ভাষণে সমতল ও পাহাড়ে সবার নাগরিক অধিকার নিশ্চিতের আহ্বান জানান ডক্টর ইউনূস। নারীর প্রতি বিদ্বেষমূলক কথাবার্তা আর যারা তাদের খাটো করে রাখার প্রবৃত্তি ধারণ করে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। নারীর প্রতি বিদ্বেষমূলক কথাবার্তা, নারীকে খাটো করে রাখার প্রবৃত্তি যারা ধারণ করে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। নারী অধিকারের পাশাপাশি একই রকম গুরুত্বের সঙ্গে মনে রাখতে হবে সংখ্যালঘুদের নাগরিক অধিকার, সমতল ও পাহাড়ের জাতিগোষ্ঠীর নাগরিক অধিকার। কারো কোনো নাগরিক অধিকারকে অবহেলা করলেই এই জাতির জন্য মহা সংকট সৃষ্টি হবে। ভাষণে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। বলেন, স্বৈরাচারী সরকার এই দুর্নীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে গেছে, তাই দুর্নীতিমুক্ত হতে না পারলে ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না। তাছাড়া বিগত সরকারের সময় চর দখলের মতো ব্যাংকগুলো দখল হয়েছিল। অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতিমধ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে। তবে অল্প সময়ে এ খাতে শৃঙ্খলা ফিরে এসেছে। জানান, অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে আন্তর্জাতিক তৎপরতা বাড়ানো হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত, এমনটা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেয়া বাণীতে একথা জানান তিনি। বলেন, সেনাবাহিনী দেশের গর্ব ও আস্থার প্রতীক। বাণীতে জাতির বীর শহীদদের স্মরণ, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেনাবাহিনীর প্রতিটি সদস্য আগামী দিনেও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে, দেশের মানুষের সেবায় নিবেদিতভাবে কাজ করে যাবে, এই আশা প্রকাশ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। এই যাত্রায় গাজীপুরের মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। টঙ্গী সহ বিভিন্ন পয়েন্টে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামায় দেখা দিচ্ছে জটলা। ঈদযাত্রা পুরোদমে শুরু হলে যানজট আরও বাড়ার শঙ্কা যাত্রী চালকদের। যদিও ট্রাফিক পুলিশ বলছে চলাচল নির্বিঘ্নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুরু হয়ে গেছে ঈদযাত্রা। গাজীপুরের মহাসড়ক হয়ে বাড়ির পথ ধরেছেন অনেকে। ধীরে ধীরে বাড়ছে যানবাহনের চাপ। গাজীপুরের মধ্যে ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা সিলেট মহাসড়ক। আব্দুল্লাপুর থেকে টঙ্গী হয়ে যানবাহনের চলাচল। ফ্লাইওভারের নিচে বসানো হয়েছে কাউন্টার। যত্রতত্র থামছে দূরপাল্লার অনেক বাস। এতে রাজধানীর প্রবেশমুখে দেখা দিতে শুরু করেছে যানজট। এখন মোটামুটি চাপ আছে রাস্তায়, তবে এখনো ঈদের যে চাপটা আছে এখনো পড়েন। প্যাসেঞ্জার মোটামুটি আল্লাহর রহমতে এখন কম, আল্লাহর রহমতে 2-1 দিন পর আর কি বাড়বো। মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে রয়েছে অস্থায়ী কাঁচা বাজার, সাথে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। ঈদযাত্রা পুরোদমে শুরু হলে যানজটের ভোগান্তি আরও বাড়ার শঙ্কা রয়েছে। অনেক জায়গায় অনেক কাজ চলতেছে, আমাদের লোকাল গাড়িগুলো আছে, ওরা যদি মেনটেন্যান্স করে রুটটা সুন্দরভাবে পরিচালনা করে তাহলে রাস্তা জ্যাম থাকবে। হালকা পাতলা তো জ্যাম থাকবে, ঈদের সিজন তো। গাজীপুরে প্রায় 6000 শিল্প কারখানা রয়েছে। পুলিশ বলছে পর্যায়ক্রমে ছুটি দেয়া হবে প্রতিষ্ঠানগুলোতে। টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 13 কিলোমিটার সড়কের সব কয়টি ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। গাজীপুর চৌরাস্তা এবং বগুড়া বাইপাস পার হয়ে যেতে পারে, সেজন্য আমরা বিআরটি লেন দেখছেন আপনারা, এই বিআরটি লেন সম্পূর্ণরূপে আমরা ঢাকা আউটগোয়িংয়ের জন্য ব্যবহার করব। 9টি রেখার প্রস্তুত রেখেছি, যদি কোনো গাড়ি বিকল হয় সেই গাড়িগুলো খুব দ্রুত ওখান থেকে সরিয়ে নেওয়া যায়। পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 3 শিফটে 5 শতাধিক পুলিশ সদস্য কাজ করছে বলেও জানিয়েছে জিএমপি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। টাঙ্গাইলের তাঁত শাড়ির বাজারে নেই ভিড়। সংশ্লিষ্টরা বলছেন স্বয়ংক্রিয় মেশিনে ঐতিহ্য হারাচ্ছে জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া তাঁতের শাড়ি। বেচাকেনায় ধস নামায় আশঙ্কায় ব্যবসায়ীরা। অন্যদিকে শেষ মুহূর্তে জমজমাট রংপুরের ঈদ বাজার। শপিং মল থেকে ফুটপাতে বেড়েছে লোক সমাগম। তাতে চলছে শাড়ির বুনন, ফুটে উঠছে নিখুঁত নকশা। তবে এবার ঈদে টাঙ্গাইলের তাঁতের শাড়ির বাজার কিছুটা শীতল।
তাঁতিরা বলছেন পাওয়ারলুম মেশিনে শাড়ি তৈরি বেড়েছে, কদর কমেছে হ্যান্ডলুম মেশিনের। আধুনিক মেশিনে তৈরি শাড়ি অতীতের মতো আরামদায়ক নয়, এতে হারিয়ে যাচ্ছে টাঙ্গাইলের ঐতিহ্য। অভিমানে বুনন কাজ ছাড়ছেন অনেক তাঁতি। একদিকে কাপড় চলে না, আর একদিকে মনে করেন যে আমাদের যে মজুরি, ওই মজুরি নাই, সেই জন্য এই কাজের প্রতি আমাদের আসলে ভক্তি নাই। হাতের শাড়ি পরে যে কত আরাম, আর পার্লমের শাড়ি কত আরাম এটা বুঝে না, মনে করে দাম কম ওইটাই নেই। তাঁতের কাম হলো নিষ্ঠা কাম, এনে ধ্বংস হয়ে যায়, এনে পড়তায় নাই, এনে পাড়ার থেকে ভিক্ষা করে খাওয়া ভালো। প্রতি বছর 6 থেকে 700 কোটি টাকার শাড়ি বিক্রি করেন টাঙ্গাইলের ব্যবসায়ীরা। রপ্তানির পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাড়ি কিনতে যান পাইকাররা। তবে এবার পাল্টেছে চিরচেনা দৃশ্য। ক্রেতা শূন্য পাথরাইল বাজারের শতাধিক শাড়ির শোরুম। উৎসবের মৌসুমেও নেই বাড়তি চাপ। পার্লুমে কিংবা র্যাপেলুমে সেটা একটা ফরম্যাট দেওয়া থাকে, 200 পিস শাড়ি একই টাইপের হবে, পিছনে কাটিং থাকবে যেটা শরীরে কিসকিস কিসকিস শব্দ করবে এবং সে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। যদি বাজার ভালো না হয়, সঠিক বাজারজাত না হয়, তাহলে আমরা যারা উদ্যোক্তা, আমরা যারা মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠাতা, তারপরে আমাদের সাথে সংশ্লিষ্ট শ্রমিক, সকলেই তো ক্ষতিগ্রস্ত। এদিকে রংপুরে জমজমাট ঈদের কেনাকাটা। বিলাসবহুল শপিং মল থেকে ফুটপাত, সব জায়গায় ক্রেতাদের ভিড়। 3 পিস নিলাম এতক্ষণ, তারপর এখন শাড়ি দেখতেছি, এরপর পাঞ্জাবি দেখবো, তারপর জুতা, কসমেটিক্স, তারপর বাসা। আজহারি পাঞ্জাবি চলছে, সে কারণেই ছেলেদের নিয়ে আসছি আজহারি পাঞ্জাবি, তারা চয়েস করতেছে। লেহেঙ্গা আর নায়রা আর কিছু নেই, ওই দুটাই নিছি। জেলায় এবার পুরুষদের পছন্দের শীর্ষে আজহারি পাঞ্জাবি। শাড়ি, 3 পিস ছাড়াও পাকিস্তানি পোশাক কেনায় ঝুঁকেছেন নারীরা। আর শিশুদের নায়রা, লেহেঙ্গার বিক্রি সবচেয়ে বেশি। বিক্রেতারা বলছেন মানসম্পন্ন পণ্য বেছে নিচ্ছেন ক্রেতারা। ওনার যারা ফ্যান রয়েছে, বিশেষ করে ফ্যান ব্যাচ রয়েছে, তারা স্পেসিফিকভাবে এসে আমাদের কাছে এই আজহারি পাঞ্জাবিটা যাচ্ছে। ইন্ডিয়ান কোনো ড্রেসই যাচ্ছে না, যে কাস্টমারই ঢুকতেছে সবাই আসে বলতেছে যে ভাই পাকিস্তানি প্রোডাক্ট কি আছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। অবৈধভাবে আসা মোবাইল হ্যান্ডসেটের কারণে বছরে 2000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে দেশ। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সরকার, ভাবিয়ে তুলেছে প্রধান উপদেষ্টার কার্যালয়কেও। এই প্রেক্ষাপটে চলতি বছরই চোরাই মোবাইল হ্যান্ডসেটের ব্যবসা বন্ধ হচ্ছে। পুরোপুরি কার্যকর হবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার পদ্ধতি। এতে রাজস্ব ফাঁকি দিয়ে আনা হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। চলতি বছরেই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআর সিস্টেম পুরোপুরি কার্যকরের মাধ্যমে অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্য বিটিআরসির। এজন্য এনইআর সিস্টেম বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সিনেসিস আইটির সাথে চুক্তি নবায়নের প্রস্তাব করা হলেও এই প্রক্রিয়া থেকে সরে এসেছে নিয়ন্ত্রক সংস্থা। সফটওয়্যার উদ্যোক্তাদের সংগঠন বেসিসের পক্ষ থেকে টেন্ডার ছাড়াই সিনেসিস আইটিকে কাজ দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়। পাশাপাশি ক্রয় সংক্রান্ত বিধিমালা অনুযায়ী উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা। বাট ওই ওরাকেলের ধোয়া তুলে বিটিআরসির নিচে প্রতিটা সরকারের যারা কাজ করছেন, এখনও যারা চাকরি করছেন, তারা চেষ্টা করছিলেন যে ডাইরেক্ট পারচেজ মেথডে টেন্ডার ছাড়ে কাজটা একজনকে দিয়ে দেওয়ার জন্য। আগের টেন্ডারে যেটা সরকার প্রায় 5.5 কোটি টাকার অর্ডার দিতে যাচ্ছিলেন প্রতি বছর, তাদেরকে এটার পরিমাণ এই ব্যয়ের পরিমাণ অনেক কমে আসবে এবং সরকার একটা ভালো, এর থেকেও বেটার একটা সিস্টেম পাবে। 1 বছরের জন্য এনইআর সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় 5,68,00,000 টাকা। বেসিসের আপত্তি আমলে নিয়ে সরাসরি ক্রয় পদ্ধতি থেকে সরে এসে গুণগত মান ও ব্যয়ভিত্তিক নির্বাচন পদ্ধতিতে এনইআর সিস্টেম বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসির কমিশন সভা। এই প্রক্রিয়া বাস্তবায়নের পর এনইআর চালুর জন্য আরও 7 মাস সময় লেগে যেতে পারে বলে মত দেয় বিটিআরসির কমিশন। পাশাপাশি বেশ কিছু সুবিধা ও অসুবিধার কথাও তুলে ধরা হয়। তবে স্থানীয় হ্যান্ডসেট নির্মাণকারীদের দাবি, চোরা কারবারিদের দাপটে হুমকির মুখে স্থানীয় 17টি মোবাইল সেট নির্মাণ শিল্পের বিনিয়োগ। তাই এনইআর পুরো সিস্টেম দ্রুত চালুর দাবি তাদের। বিটিআরসিটাকে চেক করছে যে এটার প্রকিউরমেন্ট মেথড অথবা এটার যে অ্যানুয়াল মেনটেন্যান্স আছে সেটাকে যদি নতুনভাবে করা যায়, তারা করে আবার এটাকে ইমপ্লিমেন্ট করা যায় কিনা। আমরা বিটিআরসি থেকে বারবারই বলছিলাম যে আমাদের একটা নির্দিষ্ট ডেট দরকার, কবের মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করা একটা নির্দিষ্ট ডেট। যতটুকু আমি জানি যে বিটিআরসি মনে হয় আমাদেরকে বলেছে যে যেভাবে হোক তারা এই বছরের মাঝামাঝি অথবা শেষ কোয়ার্টারের বা থার্ড কোয়ার্টারের মধ্যে এটা চেষ্টা করবে এটাকে ওপেন করার জন্য।
অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে চালু করার তাগিদ এসেছে প্রধান উপদেষ্টার কার্যালয় ও জাতীয় রাজস্ব বোর্ড থেকেও। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা আরো একবার চলে যেতে চাই জাতীয় স্মৃতিসৌধে। সেখানে কথা বলছেন নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছিলাম। এই বাংলাদেশের মানুষ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য, গণতন্ত্রের জন্য, ন্যায় বিচার এবং অধিকারের জন্য। সেই উপনিবেশ বিরোধী সংগ্রাম থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং এর ধারাবাহিকতায় 2024 সালের গণ অভ্যুত্থান। আমরা মনে করি যে আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বারবার যেটা বেহাত হয়েছে এবং আমরা বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে, আমাদের যাতে সামনের দিনগুলোতে আমাদের যাতে আর রক্ত দিতে না হয় জনগণের, এমনটাই আমাদের প্রত্যাশা। আজকের দিনে আমরা যে গণতন্ত্র, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে, এবং 2024 সালেও আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে হয়েছে, গণঅভ্যুত্থান করতে হয়েছে। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে এবং আমাদের যে শাসন কাঠামো, আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে, যেখানে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে এবং মানুষকে বারবার আর রাস্তায় নামতে হবে না রক্ত দিতে। বিএনপি নেতা মির্জা তিনি কিছুক্ষণ আগে বলেছেন যে 24 পরবর্তী যে দ্বিতীয় বিজয়ের কথা বলা হচ্ছে, সেই বিজয়ের কথা বলে 71-এর বিজয় দিবসকে খাটো করা হচ্ছে। আপনারা কি মনে করেন? তিনি বলেছেন যে প্রত্যেকটা আন্দোলনই, গণ আন্দোলনই আসলে স্ব মহিমায়, নিজস্ব মহিমায় রয়েছে। এই ব্যাপারে আপনাদের মন্তব্য? আমরা মনে করি যে 71 এবং 24 আলাদা কিছু নয়, বরং 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 71-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। 71-এ আমরা যা চেয়েছিলাম সেটা 54 বছরে অর্জিত হতে পারে নাই বিধায় একটা ফ্যাসিজম 15 বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল বিধায়ী আরেকটি গণ অভ্যুত্থানের কিন্তু প্রয়োজন হয়েছিল। ফলে আমরাও কিন্তু 71-এ যে সাম্যের কথা বলা হয়েছিল, 24-এ কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি। ফলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ এবং আমরা মনে করি তারা 24-এর গণ অভ্যুত্থানকে, এই যে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। এই যে নতুন তরুণরা নেমে এসেছে, নতুন সময়ের যে বার্তা, সেই সময়ের বার্তাকে তারা ধারণ করতে পারছে না। এবং আমরা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরে হামলা বন্ধে রাজি হয়েছে রাশিয়া, ইউক্রেন। সৌদি আরবে দুদেশের সাথে আলোচনার পর মঙ্গলবার এই সিদ্ধান্ত জানায় হোয়াইট হাউস। জানায় সমুদ্রে পরস্পরের নৌযান লক্ষ্য করে হামলা থামাতে সম্মত হয়েছে দেশগুলো। একই সাথে কৃষ্ণ সাগরে নিরাপদ নৌযাত্রার আশ্বাস দিয়েছে দুপক্ষ। তবে সিদ্ধান্ত বাস্তবায়নের আগে ব্যাংকসহ বিভিন্ন খাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানিয়েছে রাশিয়া। এর আগে পরস্পরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে রাজি হয় দেশগুলো।